ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে ককরোচ জনতা পার্টি। এরা কারা, কোথা থেকে জন্ম হলো এদের, আর এরা চাইছেই বা কি? এই নিয়ে কথা বলবো আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে। সব্যসাচীদা, এই ককরোচ জনতা পার্টি, দেখুন, আমি ককরোচ শব্দটা জানি। ককরোচকে যারা ককরোচ বলেন তারা একটু ভয় পান ককরোচের। তাদের কেউ দুর্নীতিগ্রস্ততার ইতিহাসের অংশীদার, কিন্তু পরে হয়তো কোনো সাংবিধানিক পদে বসে গেছেন কোনোভাবে। তাদের কেউ হয়তো 800 কোটি টাকার মালিক, কিন্তু এমন একটা সাংবিধানিক পদে বসে আছেন, কোনো কারণে হয়তো চলে গেছেন ওই জায়গায়। কি কি কারণ সেগুলো আমরা খুলতে পারি, আমরা জানি কি কারণ, একদম তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল সেগুলো আমরা জানি, কিন্তু পদে চলে গেছেন। এখন অমুক জায়গায় বসে বসে অনেক কথা বলতে পারেন, বসে বসে লেকচার দেন, ভোটারদেরকে বলেন যে এবারে ভোট দিতে পারলেন না তো কি আছে, পরের বারে ভোটাধিকার দেবো, যেন ভোটাধিকারটা ওনাদের দয়ায় আছেন। তার পাশে বসে আছেন কেউ একজন বলে দিল, ভাই আমাদের দেশে তো এখন চারিদিকে শুধু ককরোচ আর ককরোচ। ককরোচ কোথাও করছে কি বলে, ককরোচদের কোনো কাজ নেই, তারা কোথাও মিডিয়া হয়ে যাচ্ছে, কোথাও সোশ্যাল মিডিয়া হয়ে যাচ্ছে, কোথাও অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, কোথাও সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে। আরে ভাই, তোমরা তো দালালি করছো, তোমরা বসে বসে এতদিন ধরে দেশের শাসক শ্রেণীর দালালি করছো, নির্লজ্জ দালালি করছো। তোমাদের ক্ষমতা নেই এটা বলবার যে দেশের নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছিল SIR পর্বে। যারা বলছে এইসব, অনেক তো বড় বড় সব শুনলাম, ককরোচ বলছে, এই বলছে, তাই বলছে, কত ক্ষমতাই নেই। কারণ ক্ষমতাটা যেই তুমি বলতে যাবে, সঙ্গে সঙ্গে তোমার নিজের বিরুদ্ধে যত দুর্নীতির ফাইল আছে সেই দুর্নীতির ফাইলটাকে খুঁচিয়ে দেবে। দুর্নীতিগ্রস্ত লোকেরা বলতে পারে না, দুর্নীতিগ্রস্ত লোকেরা মেনে নেয়, দুর্নীতিগ্রস্ত লোকেরা জি হুজুরি করে, দুর্নীতিগ্রস্ত লোকেরা রাষ্ট্রের কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায়। ককরোচ আসলে তারাই, কিন্তু তারা যাদেরকে ককরোচ বলেছেন, আমরা সেই ককরোচদেরকে সম্মান করি। এই ককরোচরা দেশে আছেন বলে দেশটা রয়েছে, নইলে ওই ওপরে বসে বসে সুন্দর চেয়ারে বসে অনেক বড় বড় লেকচার মারা দুর্নীতিগ্রস্ত জজ সাহেব হন আর দুর্নীতিগ্রস্ত প্রধান বিচারপতি হন, তাদের ইতিহাসও কিন্তু খুলে দেওয়া যায়। কে কি করেছেন, কে কিভাবে ওখানে প্রধান বিচারপতি হয়েছেন, তার ইতিহাস যদি আমরা খুলি, তাহলে কিন্তু 800 কোটি টাকার সম্পদ কোথায় আছে, কোনটা বেনামে কিনেছেন, কোনটা নামে কিনেছেন, সেই সব কথা অনেক জায়গায় উঠে এসেছে। এবার হবে, আপনি নিজে যদি ভারতের যুব সমাজকে যদি অপমান করেন ককরোচ বলে, তাহলে আপনাকে আমরা বলবো যে আপনি ককরোচের দেশের প্রধান বিচারপতি, আপনার লজ্জা হওয়া উচিত। আর আপনার আশেপাশে যারা বসে আছেন, যারা ভোটাধিকার কারার সময় দালালি করেছেন, তাদেরও লজ্জা হওয়া উচিত। এই যে মাত্র 4 দিন হলো এই ককরোচ জনতা পার্টি খুলেছে এবং তার মধ্যে 20 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। তার মানেই বুঝুন দেশটা ককরোচদের দেশ। সুতরাং যারা ককরোচ সহ্য করতে পারবে না, প্রয়োজনে বেরিয়ে যান দেশ থেকে। মানে এটা কি কোনোভাবে কি যুব বিস্ফোরণের একটা সম্ভাবনা ভারত আছে? তো জেনজি তারা চাইছে না এদেরকে, চাকরি দিতে পারেননি, দিনের পর দিন আমাদের দেশে আপনি বেকারত্বকে নিয়ে মজা করেছেন, দিনের পর দিন দেশের সম্পত্তি লুট করিয়েছেন, দিনের পর দিন বড় লোকদের স্বার্থে নীতি গ্রহণ করেছেন, দিনের পর দিন কারখানা বন্ধ করে দিয়েছেন, বলেছেন ফিনান্স সেক্টরে টাকা খাটাও, প্রোডাকশন সেক্টর বন্ধ, ম্যানুফ্যাকচারিং বন্ধ, একটা ইকোনমি হয়ে যাচ্ছে আজকে এক্সপোর্ট ডিপেন্ডেন্ট ইকোনমি। ইংরেজ আমলে দেখেছেন রপ্তানি বেশি হয়ে যেত, যেখানে আর আমাদের দেশের মানুষ কিছু ব্যবহার করতে পারবেন না। উদাহরণ নিন না, আপনি গরুর মাংসই নিয়ে নিন না, আমাদের দেশের মানুষ গরুর মাংস খেতে গেলে তখন গোরক্ষক বাহিনী চলে আসবে। আর আর বিদেশে যে কোম্পানি সবচাইতে বেশি পরিমাণ গরুর মাংস রপ্তানি করবেন, সেই কোম্পানি সবচাইতে বেশি টাকা কোন দলকে দেবে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। কোথায় দেবে? ইলেকট্রাল বন্ডে। তাহলে আমরা যদি ককরোচ হই, তাহলে ককরোচদের নিয়ে এক জায়গায় করব, বিপ্লব তো হবে। রাষ্ট্র যদি বাড়াবাড়ি করে, বিপ্লবের সামনে রাষ্ট্রকে পড়তে হবে। ইতিহাসের নিদান। এটা কি অ্যালার্মিং সিচুয়েশন কেন্দ্র সরকারের কাছে? এই অ্যালার্মিং সিচুয়েশন তো অবশ্যই। আমি বললাম না, রাষ্ট্র যদি চোখ রাঙায়, তার উল্টো দিকে রাষ্ট্রদ্রোহীরা বিপ্লবের কথা বলবেই। এটা যে 5টা এজেন্ডা দিয়েছে, তার মধ্যে অদ্ভুতভাবে রয়েছে নারী পুরুষের সমান অধিকার, ভোটাধিকার, মানে এইসব বিষয়গুলো তুলে ধরছে এরা। অবশ্যই তো, যে অধিকারগুলোকে সুরক্ষিত করার দায়িত্ব ছিল হচ্ছে আমাদের বিচার ব্যবস্থার, বিচার ব্যবস্থা সেটা করেননি।
আজকে দাঁড়িয়ে যখন অর্ণব গোস্বামী এবং জুবেরের কথা যখন চন্দ্রচূড় সাহেব বলেন, উনি মাঝখান থেকে উমর খালিদের কথা ভুলে যান। বাস্তব তো, উনি বলতেন না আমি A to Z সবাইকে দিয়েছি, অর্ণব টু জুবের সবাইকে আমি বেল দিয়েছি, কিন্তু উনি ভুলে গেছিলেন সিদ্দিক কাপ্পানের কথা, উনি ভুলে গেছিলেন উমর খালিদের কথা, উনি ভুলে গেছিলেন সার্জিল ইমামের কথা। কেন? আজকে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে এসআই বিরোধী আন্দোলনে এই যে দুটি ছেলে মোফাক্কুরুল ইসলাম, একরামুল বাগানি, এই দুজনকে যাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে এখনো পর্যন্ত, আমার সাথে 10টা বিষয় তাদের মত পার্থক্য থাকতে পারে, কি করেছিল তাদের এখনো পর্যন্ত মুক্তি হবে না? যেখানে মমতা অভিষেকের মতন গুন্ডারা বাইরে ছাড়া আছে, মোফাক্কুরুল ইসলাম কি করেছিল সেদিন? আপনি গ্রেপ্তারির পর গ্রেপ্তারি করাবেন, আপনি প্রতিবাদ করলে গ্রেপ্তার করানোর ভয় দেখাবেন, আপনার ক্ষমতার জোর দেখাবেন, তো আপনাকে শুনতে হবে আপনি বলেছেন কিভাবে। আর ক্ষমা চাওয়াটাও মিনমিন করে খাইলে হবে না, আপনি প্রকাশ্যে ক্ষমা চান। একটা অদ্ভুত একটা পয়েন্ট তুলেছে এই ককরোচ জনতা পার্টি, সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক নেতা দলবদল করলে 20 বছরের জন্য তাকে ব্যান করা হয়। একদম, দুর্নীতি করলে তার চূড়ান্ত শাস্তি কেন মৃত্যুদণ্ড হবে না বলুন তো? কেন হবে না? দেশের সম্পদ লুট করার জন্য তার চূড়ান্ত শাস্তি কেন হবে না? আপনি তো তাই করে দিতে চাইছেন, আপনি এক দল করতে চাইছেন, ভারতে বহুদলীয় গণতন্ত্রকে শেষ করে এক দল করতে চাইছেন। আপনি একদলীয় শাসন ব্যবস্থায় থাকা যারা বলেন তাদের গণতন্ত্রে, তাদের একদলীয় গণতন্ত্র, তারা একদলীয় গণতন্ত্রের দেশগুলো থেকে শিখুন, সেই দেশে কি করে দুর্নীতি দমন করে করুন। করছেন না তো, দেশের সম্পদ লুটে নিয়ে যাচ্ছে আদানি আম্বানি, আপনি তো ওই বলবার সাহস পাচ্ছেন না। আদানির আমাদের ছেলেটার নাম কি, ওই যার বিয়েতে আপনাদের সাংবাদিকরা গিয়ে খিচুড়ি খেয়েছিল, হাতির খিচুড়ি খাইয়েছিল, অনন্ত আম্বানি। ও যাই হোক, ওর বিয়েতে একজন সাংবাদিক সে গেছে, তাকে বলছে এরকম করে এ তো খিচুড়ি হাতি কে লিয়ে বানায়া হুয়া হ্যায়, আপ তোরা চাখলো, ও খাচ্ছে। সাংবাদিককে হাতির খিচুড়ি খাওয়াচ্ছে কে? মালিকের বেটা, আর সেটা নিয়ে খুশি। সারাদিন ধরে হচ্ছে কি আদানির বেটার বিয়ে হচ্ছে, সবাই দেখছে, নেতা মন্ত্রী গিয়ে ওখানে শুয়ে পড়ছে গিয়ে, সেখানে আপনি কি আশা করেন? তাহলে ককরোচদের পার্টি তৈরি করতে হয়, জেনজিরা যা করেছে বেশ করেছে, আগামী দিনে যা করবে সব সমর্থন থাকবে, কোনো অসুবিধে নেই। ওই যে মনে আছে নবারুণ, কি ছিল নবারুণের এই কথাগুলো? নবারুণ ভট্টাচার্যের কথা বলছেন? হ্যাঁ, এতগুলো কখন আসবে আপনারা জানেন না, চলে আসবে, আছে, এখানেই আছে, আপনারা তাদেরকে চাপা দিয়ে রেখেছেন, দেখতে দিচ্ছেন না। বেকারের সংখ্যা বেড়েছে না বাড়িনি দেশে বলুন তো? এত বড় বড় কথা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওখানে বসে বসে বলে যাচ্ছেন, উনি বলুন এই দেশের বাস্তবতায় বেকারত্ব আছে না নেই? এরা তো একই সঙ্গে দাবি করছে যে সিজিআই যখন মানে পরবর্তীকালে সাংসদ হতে পারবেন না, এটা এজেন্ডাতে। অবশ্যই, আপনি সিজিআই ছিলেন, পরের দিন গিয়ে সাংসদ হয়ে গেলেন রঞ্জন গগৈ, কি বলবেন বলুন না? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলতে গেলেই বলে কন্টার, আমি বলছি কেউ কন্টেম্পটের ভয় পাবেন না, ওরার কোনো ক্ষমতা নেই ওদের, ওরা তেল দিতে চাইছে যারা সরকারে আছে ওদেরকে, কারণ ওদের ভবিষ্যৎটা নির্ভর করে সরকারের উপর। আমাদের দেশে এখন যারা বিচার ব্যবস্থাতে আছে তাদের বেশিরভাগ লোকজন এরা মেরুদণ্ডহীন, এরা সরকারের উপর নির্ভরশীল, সরকার যা বলে তাতে ওঠে, সরকার বললে বসে, এর বাইরে খুব একটা কিছু বেরোতে পারে না, এদের বিরাট কিছু ক্ষমতাও নেই। ওরা খোঁজ করে এরপর রিটায়ারমেন্টের পর গিয়ে কি করব, একটা সাংসদ হতে হবে, কোথাও বিজেপি ধরতে হবে, কোথাও তৃণমূল ধরতে হবে, সিপিএম থাকলে একটু সিপিএমকে ধরতে হবে, কংগ্রেস থাকলে কংগ্রেসকে ধরতে হবে, এটাই এদের কাজ। সে এদের কথায় এত গুরুত্ব দিয়ে লাভ নেই। ভারতবর্ষে এত চিফ জাস্টিস ছিল, কজনের নাম মনে রেখেছে লোকে? কটা চিফ জাস্টিসের নাম মনে আছে? আছে, ও চাকরি করতে গেছে ওখানে, ও তো দেশ সেবা করতে গেছে, তো মনে হচ্ছে না? তাহলে তো দেশের ভোটাধিকার রক্ষা করার জন্য কিছু না কিছু করতো। সারাক্ষণ ধরে এই ভদ্রলোকের কাজ, এই পার্টিকুলারলি এই চিফ জাস্টিস এখন যিনি আছেন, এনার নেচারটাই হচ্ছে গরিব বিরোধী, আন্দোলন বিরোধী, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী। উনি বলছেন কৃষক পরিবারের সন্তান, কোন রাজ্যে কৃষক পরিবারের সন্তান? কৃষক মানে কি সব সমান কৃষক? হরিয়ানার কৃষক। এই জন্য দরকার ছিল জ্যোতিবাবুর প্রধানমন্ত্রিত্বের, 96 সালে গোটা দেশ ভূমি সংস্কার দেখতে পেত, একবার টেস্ট পেয়ে গেলে বোঝা যেত কি হতো।